ওকে, তো হচ্ছে আজকে আমরা সিলভিয়া প্লাথের লাস্টের যে কবিতাটা আছে ক্রসিং দ্য ওয়াটার, এটা নিয়ে আলোচনা করবো। ফার্স্টে সামারি লেখা আছে দেখুন, আগেবার ইংলিশ সামারিটা পড়ে এরপর বাংলাতে আমি খুব সংক্ষেপে রিপিট করবো আর কি। ওকে, তাতে আশা করি আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে কবিতাটার মেন থিমটা কি বা স্টোরিটা কি, আসলে ব্যাকগ্রাউন্ডটা কি। তো কি বলছে, দ্য পোয়েম ক্রসিং দ্য ওয়াটার begins with an ominous setting with black lake, black boat, two black cut paper people। দেখুন কবিতার শুরু কি সবগুলো ব্ল্যাক ব্ল্যাক শব্দ মেনশন করা দ্বারা আমরা কিন্তু ব্ল্যাক দ্বারা ডেথ কে সিম্বলাইজ করা, মানে কবি একটা ভয়ঙ্কর একটা সেটিং ইউজ করছে কবিতার শুরুতে। বুঝতে বলছে দ্য টোন শি সেটস ইজ সোমবার এন্ড দ্য কোশ্চেন শি আস্ক ইজ বেজার। সুতরাং যে কোশ্চেন গুলো কবিতার শুরু সে করছে এটা অদ্ভুত টাইপের কোশ্চেন, এবং কবিতার টোন বা হচ্ছে কবিতার ধরনটা কেমন, অনেকটা মানে শোকাবহ ভয়ঙ্কর টাইপের একটা এখানে টোন ইউজ করা হয়েছে। She is asking where are the trees going after drinking water, and then she makes another unbelievable claim that the shadow of this trees follow our Canada। এরপর কি বলছে যে মানে কোনো কিছু পান করার পরে গাছগুলো কোথায় যায় আর কি। ওকে, এবং এই গাছগুলো এত বড় যেন ওটা কানাডাকে কভার করে ফেলবে আর কি। মানে এখানে সেই মৃত্যুর যে ওয়ালটা, ওকে, বা ডেথ মানে আফটার ডেথের পরে যে ওয়ালটা, এই ওয়ালটা যে অনেক বড় হয় কবি এটা ইন্ডিকেট করতেছে যে কানাডা দ্বারা আর কি। ওকে, যেটা অনেক বড় একটা দেশ আর কি, স্পেশালি সাইজের দিক থেকে কবি এইটা ইন্ডিকেট করা হয়েছে এখানে, মানে এটা ইন্ডিকেট করছেন উনি এখানে যে ওনারা যেখানে আছেন, মানে এখানে তো বলা হয়েছে ব্ল্যাক লেক, একটা লেকের ওখানে যেটা খুব কালো, ব্ল্যাক বোট, এখানে কালো একটা নৌকা আছে, টু ব্ল্যাক কাট পেপার পিপল, দুইজন অন্ধকারাচ্ছন্ন কাট পেপার পিপল দ্বারা কি ইন্ডিকেট করেছে, খুব চিকন, মানে যাদের এক্সিস্টেন্স নাই কাজে যারা মারা যায়, তার মানে দুইজন মৃত মানুষ তারা এই সমস্ত জায়গায় আছে, এবং সেই জায়গাটা কত বড়, কানাডার মতো বিশাল বড়। তো বলছে উইথ দ্য মেনশন অফ এনভায়রনমেন্ট অফ দ্য ট্রিজ শ্যাডোস দ্য পোয়েট ইন্ডিকেটস দ্যাট দ্য ট্রিজ আর হিউজ। যে দেখুন গাছটাদের কথা বলছে, এই গাছগুলো অনেক বড় আর কি, এই কানাডা দ্বারা সেটা কি রিপ্রেজেন্ট করা হয়েছে। The first stanza seems a journey on a dark night and there are numerous trees close to the water। তার মানে কবিতার মানে ফার্স্ট স্ট্যান্জায় কবি আসলে বলছে যে তারা একটা জার্নি করতেছে, এবং হচ্ছে সেই জার্নি করার পাশাপাশি তারা যা যা দেখছে তাই দিয়ে এই কবিতা তার প্রথম স্ট্যান্জা উনি রিপ্রেজেন্ট করছেন আর কি। কোন জার্নি এটা হচ্ছে বলতে পারেন ডেথ, মানে লাইফ টু ডেথ এর একটা জার্নি আর কি। এর পরের স্ট্যান্জা কবি কি বলছে, ইন দ্য নেক্সট স্ট্যান্জা শি থ্রোস সাম লাইট ইনটু দ্য ডার্কনেস। সে অন্ধকারাচ্ছন্ন অবস্থার উপর আবারও আলোকপাত করছে, মানে এটা নিয়ে সে আরো বলছে দ্য লাইট ইজ কামিং ফ্রম দ্য ওয়াটার ফ্লাওয়ার্স। লাইট গুলো কোন জায়গা থেকে আসতেছিল, এই নদীতে যে ফুল, মানে ওখানে যে ব্ল্যাক লেক ছিল ওখানে যে ফুলগুলো থেকে আসতেছিল। দ্য স্পিকার ইন দ্য পোয়েম ইজ ট্রাভেলিং অ্যালং দ্য ব্ল্যাক রিভার। তারা কি কালো যে রিভার বা মানে মানুষ মারা যাওয়ার পরে যে নদীটা থাকে আর কি, এখানে কবির কনসেপ্ট অনুযায়ী, তো সেখানে তারা জার্নি করতেছিল বা ট্রাভেল করতেছিল। এন্ড দেয়ার আর সাম ফ্লাওয়ার্স দ্যাট থ্রো লাইট এন্ড দোজ ফ্লাওয়ার্স এন্ড দ্য লিভস আর টেলিং দ্য পোয়েট এন্ড আদার্স নট টু রাশ। ওকে, এবং ওখানে আরো কিছু মানে সেই যে পানিতে যে মানে ফুল টুল হয় এগুলো ওখানে ছিল আর কি। তো সেই ফুলগুলো কবিকে এবং যারা মানে কবির সাথে যে জার্নিরত ছিল তাকে সে মানে বলতেছে তোমরা এখান থেকে যেও না বা রাশ করো না। ওয়ান্স অ্যাগেন দ্য ডার্ক ইমেজারি ইজ বডি। তার মানে এখানে আবার দেখুন ডার্কের ইমেজারি ইউজ করা হয়েছে আর কি, মানে অন্ধকারাচ্ছন্ন বা ভয়াবহ কোন আবহ। The cut paper does not accompany the speaker in her board but they exist in the imaginary realm of imagery of the poet। তো এরপরে কবি কি বলা হয়েছে যে ওই যে আরেকজন পিপল, মানে যার এক্সিস্টেন্স নাই, মৃত যে আত্মা, এটা কবির সাথে তখন আর ছিল না, এটা কল্পনাই ছিল কবির, মানে তখন আর তার সাথে জার্নি করে নাই। ইট ক্যান বি দ্যাট ইট ক্যান বি দ্যাট দ্য লিভস আর ডার্ক এন্ড থিক নট অ্যালাউইং দ্য বোট টু মুভ টু লাইট। ওকে, এটা দ্বারা ইন্ডিকেট করা হয়েছে কি ওই যে অন্ধকারাচ্ছন্নতা আছে, এরপর হচ্ছে সেখানে থিক দ্বারা সেই মানে সূক্ষ্মতা, এটাকে ইন্ডিকেট করা হয়েছে, মানে অন্ধকারাচ্ছন্ন যে কতটা সূক্ষ্ম ছিল, কতটা গভীর ছিল, যে কবি আর সামনে আগাতে পারতেছিল না। ওকে, তার মানে এই স্ট্যান্সে একটা ব্যারেননেস, ওকে, অনুর্বরতা বা মারা যাওয়ার পর আমাদের নিশ্চল অবস্থা, এটাকে ইন্ডিকেট করে, সব যেন আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে, এরকম একটা অবস্থা। এরপরে থার্ড স্ট্যান্সে কবি কি বলছে, ইন দ্য থার্ড স্ট্যান্সা দ্য ডার্কনেস কন্টিনিউস। থার্ড স্ট্যান্সা কবি আরো অন্ধকারাচ্ছন্ন অবস্থার বর্ণনা দিয়েছে। হোয়াইল রোয়িং দ্য ওয়াটার, যখন সেই যে লেকটা ছিল ব্ল্যাক লেক, এখান থেকে যখন রো বা দাঁড় বাইতেছিল, দ্যাট ফলস অফ ফ্রম দ্য ওয়াটার টার্ন ব্ল্যাক এন্ড কোল্ড, এবং ওখান থেকে তার দাঁড় থেকে যে পানিগুলো পড়তেছিল, ওকে, বা তার সেই পাল বা মাস্তুল থেকে, এগুলো খুব ঠান্ডা এবং খুব হচ্ছে ব্ল্যাক টাইপের। দেখুন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু মারা যাওয়ার পরে যে ওয়ার্ড গুলো থাকে, মানে ওয়ার্ড গুলো থাকে বলতে যে মানুষ মারা যাওয়ার ক্ষেত্রে যে ওয়ার্ড গুলো ইউজ করা হয় আর কি, মৃত মানুষের ক্ষেত্রে সেই সময়, যেমন ডার্ক, ব্ল্যাক, কোল্ড, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু নেগেটিভ। তো বলছে দ্য পোয়েট দ্য স্পিরিট অফ ব্ল্যাকনেস ইজ সিন ইন অল দ্য পিপল এন্ড ইন দ্য ফিশার। যে ওখানে যা কিছু ছিল সবকিছুর মধ্যে অন্ধকারাচ্ছন্নতা বিদ্যমান, মানে সবাই আসলে মারা গেছে। ওকে, স্পিরিট অফ ব্ল্যাকনেস দ্বারা যাদের মধ্যে আর স্পিরিট নাই আর কি, বা যাদের মধ্যে অস্তিত্ব নাই, তারা সম্পূর্ণ অস্তিত্বহীন আর কি, মৃত মানুষ বা যা কিছু সবকিছু মৃত, এটাকে বোঝানো হয়েছে। বলছে when this blackness catches on us
around us and in us it is very difficult to escape from its classes, যে কোনো অন্ধকারাচ্ছন্ন আমাদেরকে চেপে ধরছিল, আমরা যেন এখান থেকে বের হতে বা এটা যে ক্লাস বা থাবা থেকে বের হতে পারতেছিল না। মানে এখানে কবি বোঝাতে চেয়েছে যে আমাদের মানে মৃত্যু জগতে আমরা তো গেলাম, জার্নি করে গেলাম আর কি, কবি কিন্তু কোনো কল্পনাই করছে। তো ওখানে এতটা অন্ধকার ছিল যে ওখান থেকে আমরা বেরই হতে পারতেছিলাম না, আমাদেরকে আটকে রাখতেছিল। In the final stanza, she is numbed to see some light again, and this time it is stays long enough to astound her. এরপর শেষের সময় কবি কি বলছে, একটু আলো যখন দেখা যাচ্ছে, অন্ধকারাচ্ছন্নতা যেন একটু কেটে যাচ্ছে, কবিতা সে আরো স্তম্ভিত হয়ে গেছে, অনেকটা সেই সেকেন্ডের রাইম অফ দ্য এনিশিয়ান মেরিনার কবিতার মতো। ওখানে কিন্তু সেই এনিশিয়ান মেরিনার সে বলতেছিল কি চারপাশে মানে অনেক পানি আছে কিন্তু পান করার মতো একটু পানি নেই। তো দূরে সে একটা স্পিক বা একটা চিহ্ন দেখতে পায়, যে চিহ্ন থেকে দেখে তার অনেক ভালো লাগে, তার কাছে মনে হয় একটা জাহাজ আসতেছে তাদের রেস্কিউ করার জন্য। বাট যখন সে দেখতে পায় ওই জাহাজটা আসলে একটা স্পেক্টার শিপ, যেখানে লাইফ আর মানে ডেথ আর লাইফ ইন ডেথ ছিল, তখন সে পুরো স্তম্ভিত হয়ে যায়। তো এখানে কবির অবস্থা এরকমটা, যখন সে এতক্ষণ অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে এরপর যখন একটা আলো দেখতে পায়, তাকে এটা বিমোহিত করে দেয় আর কি, বা স্তম্ভিত হতচকিত করে দেয়। ইট ক্যান বি দ্যাট দ্য ওয়াটার ওয়াজ ক্লিয়ার অফ অল দ্য লিলিস এন্ড দ্য স্টার্স আর রিফ্লেক্টেড অন দ্য ওয়াটার। মানে মনে হয় যেন সেই যে আলোটুকু দ্বারা সবকিছু রিফ্লেক্টেড হচ্ছিল আর কি, সব জায়গাতে আলোটুকু মানে ছড়িয়ে যাচ্ছিল, ঠিকরে ঠিকরে বের হচ্ছিল। বাট সিন্স she was blinded by what she saw, so it could also mean that the lilies had opened like the stars. ওকে, এরপরে কবি এখানে বোঝাইতে পারে যে এখানে সেই লিলি থেকে যে আলোগুলো আসছে এটা হতে পারে তারার আলোর মতো আর কি, বাট সে তো অন্ধ হয়ে গেছে। দিস সাইট ওয়াজ লাইক এ সাইরেন টু দাইস, এবং এই দৃশ্যটা তার কাছে একটা সাইরেন বা ঘন্টা ধ্বনির মতো মনে হচ্ছিল। মানে দেখুন কি বলছে, সাইরেন টু দ্য আইস, আমরা আইস দ্বারা তো শুনি না, আমরা আইস দ্বারা দেখি, বাট কবি এমন অবস্থার মধ্যে চলে গেছে যেন আইস দ্বারা সে সাইরেন শুনতে পাচ্ছে। অ্যাজ দ্য পোয়েম progresses the source of the light becomes clear, তো কবিতার যতই সামনে থেকে আগায় এই লাইটটা কোন জায়গা থেকে আসছে এটা আরো বেশি স্পষ্ট হয়। is the reflection of the stars in the lake, ওই লেকে যে তারাগুলো ছিল সেখান থেকে আলোটা আসতেছিল। when the speaker who has been consumed with darkness sees the light she is deeply moved, এবং এই যে আলোগুলো দেখে এক কথা জার্নিটার দ্বারা সে অনেকটা ইনফ্লুয়েন্সড হয়। ওকে, এটা হচ্ছে সামারি গেলে, এবার আমরা বাংলাটা দেখি, বাংলাটা পড়লে স্পষ্ট হয়ে যাবে আর কি। দেখুন এখানে কি বলা হয়েছে, এই কবিতার ভাবার্থ হচ্ছে এমন, সিলভিয়া প্লাথ সুইসাইড করেছিল 1963 সালে। সুইসাইড করার আগে তার একটা আনহ্যাপি ম্যারেজ লাইফ ছিল সেই টেড হিউজের সাথে। আমরা এর আগের যে কবিতা ওখানে কিন্তু সেটা পড়েছি। আর তার বাবা 8 বছর বয়সে মারা যায় আর কি, মানে তার বাবার 8 বছর বয়স না, বরঞ্চ কবির বয়স যখন 8 বছর তখন মারা যায়। তার যে কয়েকজন বন্ধু ছিল তারাও সুইসাইড করে মারা যায়, মানে একটা আনহ্যাপি লাইফ আর কি, অনেকটা সেই জন কিটসের মতো। এই অবস্থায় কবি কবিতা লিখছে তার যে ডিপ্রেশন, ওকে, বা মানে মারা যাওয়ার যে অভিজ্ঞতা সে আসলে এটা এক্সপিরিয়েন্স করতে চেয়েছেন কল্পনায়। অনেকটা সে আপনাদের আমেরিকান পোয়েট্রি সাবজেক্ট আই ফেল্ট ইন মাই ব্রেইন, ওই ওই যে এটা কবিতার ওইটার মতো, ওখানে কবিতার মনের অভ্যন্তরে মনে হচ্ছে যেন একটা ফিউনারাল বা মারার মানে শেষকৃত্যের অনুষ্ঠান হচ্ছে, যেটা সে রিপ্রেজেন্ট করছে। তো এখানে কি বলছে, অর্থাৎ কবি এখানে মৃত্যুর পরে কি হতে পারে, মৃত্যুর পর আত্মা কোথায় যেতে পারে, এমন একটা আবহাওয়ার চিত্র এখানে কবি দিচ্ছেন। অর্থাৎ দুনিয়াতে থাকার যে কোনো গুরুত্ব নেই, কেউ তাকে সত্যিকার অর্থে গুরুত্ব দিচ্ছে না, এই বিষয়গুলোই কবি এখানে প্রকাশ করেছেন। বলছে কবি এখানে ফিলিং অফ দ্য অ্যাকসেপ্টেন্স অফ ডেথ নিয়ে লিখছেন। কবিতা লেখার পরে তাকে জিজ্ঞাসা করা হয় এটা লেখার পেছনে তার মোটিভ সম্পর্কে তিনি বুঝিয়েছেন, তিনি এটা হতাশা থেকে লিখছেন। সো আমরা যদি সংক্ষেপে বলি, এটা বলতে পারি মানুষ মারা যাওয়ার পরে তার যে জার্নিটা, সেই জার্নিটার কথা কবি এখানে ইমাজিনেটিভলি শেয়ার করছে, যে তার সোলটা কোথায় যায়, কোন জায়গায় চলাফেরা করে, সেখানকার অবস্থা কেমন। যেমন কবি তারা এখানে জার্নি করতেছিল, সবকিছু অন্ধকারাচ্ছন্ন বা এক্সিস্টেন্স লেস ছিল, মানে মৃতর একটা মানে মৃতের জগৎ আর কি। ওকে, এবং সে যেখানে যাচ্ছিল সবকিছু ওখানে অন্ধকারাচ্ছন্ন, কোল্ড, ব্যারেন, এই টাইপের সবকিছু ছিল আর কি। একটু পরে সে একটু আলো দেখতে পায়। ওকে, এবং এর পরবর্তী সে আলোর সোর্স খুঁজতে গিয়ে জানতে পারে আলোটা আসছে ওখানে যে তারাগুলো ছিল সেই তারাগুলো থেকে। এই হচ্ছে মোটামুটি ক্রসিং দ্য ওয়াটার। তার মানে এখানকার মেইন স্টোরিটা কি বা মেইন থিমটা কি, যে জার্নি ফ্রম লাইফ টু ডেথ। ওকে, যে মানুষ মারা যাওয়ার পরে তাদের যে ওখানে এক্সপেরিয়েন্সটা থাকে সেটি কবি আসলে এই কবিতার মাধ্যমে শেয়ার করছেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানায়, আমি অবশ্যই উত্তর দিব। ওকে, তো এরপরে নেক্সট টপিক হচ্ছে মডার্ন ড্রামা। আমরা মনে হয় ওই টপিক দিয়ে শুরু করবো নেক্সট ক্লাস থেকে। আচ্ছা ঠিক আছে।